বিসিবি অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় পরিচালনা পর্ষদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজের দায়িত্বে তামিম ইকবাল, টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। ক্রিকেট অপারেশনস চালাবেন সবাই মিলে। ঘরোয়া ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম। বুলবুল ফারুকের সময় মিটিং হতো 6 থেকে 8 ঘন্টা। তামিমের প্রথম মিটিং মাত্র 2 ঘন্টাতেই শেষ। ছোট মিটিংয়ে এসেছে বড় অনেক সিদ্ধান্ত, যেখানে ভাগ করে দেওয়া হয়েছে কমিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি অপারেশনস দেয়া হয়নি কারো কাছে, সবাই মিলেই সামলাবেন। যত আমরা এখানে এসেছি ইলেকশনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, আর 3 মাস খুবই কম সময়ে আমাদের আছে। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই, তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। প্রথম সভাতেই সুখবর দিয়েছেন ক্রিকেটারদের। বাড়ানো হয়েছে ছেলে ও মেয়েদের ম্যাচ ফি, বেড়েছে ঘরোয়া ক্রিকেটারদের বেতনও। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2 দিন 3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনও যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার, বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। ওটা হলো 60,000। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে যা ন্যাশনাল কন্ট্রাক্ট। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। বিদ্যুৎ বাঁচানোর জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তামিমের কমিটি সেটা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে। সো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। বুলবুলের বোর্ড যেটা করতে পারেনি, সেই চ্যালেঞ্জ দ্রুতই নিতে চান তামিম। প্রিমিয়ার লিগ শুরু করতে বসতে যাচ্ছেন ক্লাব কর্তাদের সাথে। যতটা ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া বিসিবির অ্যাডহক কমিটি প্রসঙ্গে কথার লড়াই হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। বুধবার সংসদের 11তম কার্যদিবসে বিসিবির কমিটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। অধিবেশনে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিসিবির অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে আখ্যা দেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন হাসনাত। ক্রিকেট বোর্ড নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিবাদ করেন কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বরং অন্তর্বর্তী সরকারের আমলে বিসিবিতে সাবেক ক্রীড়া উপদেষ্টার একক নিয়ন্ত্রণকে দায়ী করেন তিনি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং। যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। বিসিবির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তামিমকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিসিসিআই সহসভাপতি। সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাকে দেশ ও দেশের বাইরে আরও সমৃদ্ধ করবে বলে বিশ্বাস রাজীব শুক্লার। অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস। দায়িত্ব পেয়েই নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তামিম। সে নির্বাচনে অংশ নেবেন টাইগারদের সাবেক অধিনায়ক। বিসিবিতে পরিবর্তনের প্রভাব পড়েনি জাতীয় দলের প্রস্তুতিতে। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সূচি মেনে চলছে টাইগারদের স্কিল ট্রেনিং। অনুশীলনে নতুন মাত্রা যোগ করেছে স্পিন বোলিং মেশিন মার্লিন বাইবোলা। এ প্রযুক্তির সাহায্যে ব্যাটিংয়ের দক্ষতা বাড়াতে শিষ্যদের নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। তাসকিন তানজিমদের বলে হয়েছে
নেট সেশন। টাইগারদের দক্ষতা পর্যবেক্ষণে রাখছেন হেড কোচ ফিল সিমন্স। বিভাগ অনুযায়ী কাজ করেছেন ব্যাটিং কোচ আশরাফুল ও সহকারী কোচ সালাউদ্দিন। পিএসএল খেলতে 6 টাইগার রয়েছেন পাকিস্তানে, বাকিদের নিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি চলছে মিরপুরে। হোম সিরিজে কিউইদের বিপক্ষে ওডিআই ও টি-20 খেলবে বাংলাদেশ। মিরপুরে প্রথম ওডিআই 17 এপ্রিল। পিএসএলে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে অভিষেকে আলো কাটতে পারেননি নাহিদ রানা। সতীর্থ শরীফুলও ছিলেন খরুচে। শরীফুলকে দিয়ে শুরু করায় পেশোয়ার জালমি প্রথম ওভারে 9 রান দেন টাইগার পেসার। এরপর ইফতেখারের স্পিনে ধস হায়দ্রাবাদের। 1 ওভারেই 3 উইকেট নেন। নাহিদ রানা বোলিংয়ে আসেন 6ষ্ঠ ওভারে। অভিষিক্ত পেসার 2 ওভারে 22 রান দিয়ে উইকেট পাননি। ডেথ ওভারে ফিরে খরুচে শরীফুল। ইফতেখার ও সুফিয়ানের স্পিনে 145 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। 3 ওভারে 30 রান দিয়ে উইকেট পাননি নাহিদ রানা। শরীফুলের 2 ওভারে 21 রান খরচ। এবছর বাংলাদেশে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত, স্পন্সর নিশ্চিত হলে সূচি ঘোষণা করা হবে। সম্ভাব্য তারিখ 23 অথবা 24 সেপ্টেম্বর। প্রথমবার সাফে যুক্ত হতে পারে VAR প্রযুক্তি। এদিকে ভারতে 25 মে শুরু হতে যাওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না পাকিস্তান, জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। হামজা সুমিত্রা আশায় বাংলাদেশের ফুটবল এখন চাঙা। সুযোগ কাজে লাগাতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে এবার সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। বাফুফের সহযোগিতা নিয়ে টুর্নামেন্টের জন্য স্পন্সর খুঁজছে সাব। সেটা ঠিক হলেই জানানো হবে সূচি। এবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশে আয়োজনের ব্যাপারে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। বাফুফে সহ স্থানীয় স্পন্সরদের সাথে আলোচনা চলছে। প্রায় সবকিছু চূড়ান্ত হওয়ার পর্যায়ে। একবার চুক্তি হয়ে গেলে সূচি ঘোষণা করা হবে। সেপ্টেম্বরের শেষ দিকে করার পরিকল্পনা আছে। 2 ভেন্যুতে হতে পারে সাব চ্যাম্পিয়নশিপ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি কিংস অ্যারেনা অথবা সিলেট জেলা স্টেডিয়াম। প্রথমবার VAR যুক্ত করতে আশাবাদী সাফের সাধারণ সম্পাদক। VAR যেহেতু প্রযুক্তির বিষয় ও স্টেডিয়ামের অবকাঠামোর সাথে জড়িত, তাই আমাদের দেখতে হবে যে ভেন্যুতে খেলা হবে সেখানে সুযোগ সুবিধা আছে কিনা। ব্যাংককের VAR সেন্টার পরিদর্শন করেছি। আশা করি এবারে সাফে VAR ব্যবহার করতে পারবো। নারী সাব চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায়। সূচিও চূড়ান্ত। তবে দুদেশের বৈরী সম্পর্কে অংশ নিচ্ছে না পাকিস্তান। তাই 6 দল নিয়েই হবে টুর্নামেন্ট। 25 মে থেকে 7 জুন গোয়াতে হবে নারী সাফ। চেষ্টা ছিল সাফের সদস্য 7 দেশকে নিয়ে টুর্নামেন্ট করার। পাকিস্তান ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল সরকারের সাথে কথা বলতে, তবে শেষ পর্যন্ত তাদের আশা হচ্ছে না। টুর্নামেন্টের কাছাকাছি সময়ে ড্র অনুষ্ঠিত হবে। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আসার খবর নেই। এই টুর্নামেন্ট চালু এখনও আলোচনার টেবিলে সীমাবদ্ধ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার বিকেলে থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরে পিটার বাটলারের দল। এই গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 1-0 গোলে হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। তবে শেষ ম্যাচে ড্র করলেই এই গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতো। তখন বি ও সি গ্রুপের নিচের সারির 2 দলের মধ্যের ম্যাচগুলোর একটি ড্র হলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেত। একইভাবে সিনিয়র দলও এবারের এশিয়ান কাপে আশা জাগিয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই ছিল আজকের যত খেলায়।